আগের পর্বে আমরা যেখানে দেখেছিলাম গোয়ানসিক এইসুনের মামার কাছে গিয়ে বলে, আমি যেভাবেই হোক এইসুনকে বিয়ে করতে চাই, এই দুনিয়াতে আমি সব থেকে বেশি ভালোবাসি এইসুনকে। এই কথা শুনে এইসুনের চাচা বলে, তাতে আমি কি করব, ও তো তোমাকে বিয়ে করতে চায় না, আমি তো ওকে বলেছিলাম তোমার বিয়ের কথা। তার চাচার কাছ থেকে এই কথা শুনে কুহানসিক যায় এইসুনের কাছে, ওর হাতটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। এইসুন হাত ছাড়িয়ে বলে, কোথায় নিয়ে যাবে, কোথায় রাখবে, তোমার তো নিজের কোনো ঘরও নেই। সাঙ্গিল তখন সামনে এসে বলে, তোর সাহস কিভাবে হলো ওকে নিয়ে যাওয়ার। গোয়ানসিক তখন সাঙ্গিলকে বলে, এইটা আপনার ব্যাপার না, এখান থেকে দূরে থাকেন, আর এইসুনকে নিয়ে চলে যায়। এক জায়গায় গিয়ে গোয়ানসিক এইসুনকে একটা আংটি পরিয়ে দেয়। এইসুন তখন বলে, এইসব করে কি সংসার চলবে, না আবার আমাদের পালিয়ে গিয়ে চুরি করতে হবে। গোয়ানসিক বলে, তুমি আমার সঙ্গে এমন করছে কেন। এইসুন তখন বলে, আমরা দুজনেই তো পালিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে আমাকেই বের করে দিল, বদনামও আমাকে নিয়েই হলো। গোয়ানসিক বলে, আমি আগেও তোমাকে বলেছিলাম আমি তোমার খেয়াল রাখবো। এইসুন তখন বলে, আজ অবধি তুমি মাছ ছাড়া আর কি দিয়েছো আমাকে। গোয়ানসিক বলে, তখন তো আমিও একটা বাচ্চা ছিলাম, তাই আর কি বা করতে পারতাম। এইসুন রেগে গিয়ে আংটিটা ফেলে দেয় আর বলে, আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, যদি ওকে বিয়ে করি তাহলে সমাজে সম্মান পাবো। এখন পর্যন্ত সব সময় আমি ছোট ছোট জিনিসের জন্য কেমন হাহাকার করেছি তুমি নিজেই দেখেছো, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি বিয়ের পরও শান্তি পাবো না, দয়া করে আমার ভালোর জন্য হলে আমাকে ছেড়ে দাও। গুয়ানসিক এই শুনে এইসব কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, আমি কি তাহলে তোমার সুখের পথে বাধা হয়ে আছি। এইসুন বলে, হ্যাঁ, তুমি থাকলে আমি কখনোই সুখী হতে পারবো না। পরের দিন সকালে আমরা দেখতে পাই এইসুন সেই ফেলে দেওয়া রিংটা খুঁজে বেড়াচ্ছে, আর যখন পায় না তখন বসে পড়ে জোরে জোরে কাঁদতে থাকে। সিন শিফট হয় 1993-তে। গামিয়ং তার মাকে মানে এইসুনকে জিজ্ঞেস করছে, মা তুমি এই ফ্যামিলিতে বিয়ে করলে কেন। এইসুন তখন বলে, আমি নিজের রাস্তা নিজেই বেছে নিয়েছিলাম। গামিয়ং বলে, তোমার কখনো একটু হলেও আফসোস হয়নি। এইসুন বলে, না, একটুও না, যদি আমি ওর সাথে না থাকতাম তাহলে তো তুমিও এই দুনিয়াতে আসতে না। এরপর সিন শিফট হয় আবার পাস্টে, দেখা যায় গোয়ানসিক দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, আর এইসুন গোয়ানসিকের মায়ের সাথে কথা বলছে। এখানেই পুরো পাস্টে সিন দেখানো হয়, গোয়ানসিকের মা এইসুনের সাথে দেখা করতে গিয়েছিল, আর তাদের দুইজনের মধ্যে গোয়ানসিককে নিয়ে কথা হয়েছিল। এইসুন জিজ্ঞেস করে, আন্টি গোয়ানসিক কি সত্যি জেজু আইল্যান্ডের টপ 4 রানারদের একজন। গোয়ানসিকের মা তখন বলে, সত্যি বলতে যদি এখন পর্যন্ত ওর মন অন্যদিকে না যেত তাহলে ও গোল্ড মেডেলিস্ট হতো, এখন যে 4th স্থানে আছে সেটা সে 3rd-এ থাকতো। এই শুনে এটা শুনে কান্না করে বলে, কিন্তু ও তো বলেছে ও শুধু ফ্রি মিল্কশেক আর ব্রেডের জন্য ওই দৌড় খেলায় যেত, নিজের কোনো কথাই তো আমাকে বলেনি, আমি শুধু ওকে টানা 10 বছর ধরে বিরক্ত করে গেছি রানার হতে। গোয়ানসিকের মা বলে, সব পুরুষই এমন, দায়িত্বের ভারে নিজের খুশি পর্যন্ত মেরে ফেলে। এইসব কথা মা ইচ্ছা করে বলেছে, যেন এই সুর নিজেই বিয়েতে রাজি না হয়, আর গোয়ানসিককে তার থেকে দূরে ঠেলে দেয়। আর এদিকে প্রেজেন্টে গোয়ানসিক জেটিতে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। ওর কোচ এসে বলে, তোমার মা তোমাকে মেইনল্যান্ডে পাঠাচ্ছেন, ওখানে প্রচুর ট্রেনিং হবে আর তুমি একদিন গোল্ড মেডেল জিতবে। গোয়ানসিক তখন মজা করে বলে, ওই গোল্ড মেডেলটা কি সত্যিকারের সোনার। কোচ বলে, না রে বাবা। গোয়ানসিক বলে, তাহলে ওই জিনিস দিয়ে আমি কি করব, আমার কোনো গোল্ড মেডেল লাগবে না। কোচ তখন অবাক হয়ে বলে, তুই তো নিজেই বলেছিলি মেইনল্যান্ডে যেতে চাস আর গোল্ড মেডেল পেতে চাস। কোয়ানসিক তখন বলে, হ্যাঁ, কারণ এইসুন চাইতো আমি এই দ্বীপটা ছেড়ে চলে যাই, কারণ এইসুন জেজু আইল্যান্ডে কোনো ছেলেকে বিয়ে করতে চায় না, আর তার জন্যই আমি দৌড় খেলায় অংশগ্রহণ করেছি। এই কথা শুনে কোচ রেগে গিয়ে বলে, তাহলে এখন তো এইসুন নেই তোর সাথে, তাহলে এখন তুই মেইনল্যান্ডে গিয়ে কি করবি। গোয়ানসিক তখন কিছুই বলে না, চুপ হয়ে থাকে, সে তো এইসুনের খুশির কারণে মেইনল্যান্ডে যাচ্ছে, কারণ এইসুন গত রাতে তাকে বলেছিল, তুই থাকলে আমি কখনো খুশি হতে পারবো না। ওদিকে এইসুনকে দেখা যায় সাঙ্গিলের সাথে একটা বুটিক শপে, সেখানে ওদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। সাঙ্গিল টাকা নিয়ে তার ওপর প্রেশার দিচ্ছিল। এইসুন তখন বলে, আমি তোমার টাকা দেখে বিয়ে করছি না। সাঙ্গিল তখন বলে, তাহলে কেন বিয়ে করছো। এইসুন বলে, কারণ আমার থাকার কোনো জায়গা নেই। এইসুন তারপর হঠাৎ করে তার নিজের ছোটবেলার কথা মনে করে, ও তখন নিজের মা আর মার বন্ধুদের সাথে বসেছিল, ওদের বলছিল আমি বড় হয়ে 5বার প্রেসিডেন্ট হব। এইসুনের মার এক বন্ধু বলে, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার 8টা ভোট তো ফিক্সড।
ওদিকেই গোয়ানসিকও বসেছিল। তখন সে বলে ওঠে, 8টা না 9টা ভোট। তখন এক মহিলা গোয়ানসিককে জিজ্ঞেস করে, তুমি বড় হয়ে কি হবে? গোয়ানসিক বলে, আমি বড় হয়ে এসনের হাজব্যান্ড হব। গোয়ানসিকের কথা শুনে আশেপাশে যারা ছিল সবাই হেসে ফেলে। এসন ঘড়ির দিকে তাকায়, তারপর সাঙ্গিলকে বলে, আমি এই বিয়েটা করছিলাম শুধু কারণ আমার থাকার কোনো জায়গা ছিল না। আর লোকে যেমন বলে, মরে যাওয়ার চেয়ে ভালো কারো গাধা হয়ে থাকা। এই কথা শুনে সাঙ্গিল বলে, তাহলে তুই কি আমাকে গাধা মনে করিস? এইসুন বলে, তাহলে একটা কাজ করো, আমাকে তোমার একটা চাকরিতে নিয়ে নাও, না হলে তোমার বাচ্চাদের বড় করার কাজটাই আমাকে দিয়ে দাও। সাঙ্গিল তখন বলে, আমি কি তোর মতো পাগল? বউ যখন ফ্রিতেই সব কাজ করে তখন আমি কেন পয়সা খরচ করব? তখনই এইসুন শিপের হর্ন শুনতে পায়, আর সেটা শুনেই কান্না করতে করতে দৌড়াতে শুরু করে জেটের দিকে। কিন্তু তখন পর্যন্ত শিপ অনেক দূরে চলে গেছে। এইসুন তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে, গোয়ানসিক, আমাকে ছেড়ে যেও না। শিপের ওপারে থাকা গোয়ানসিকও ওর গলার আওয়াজ শুনে ফেলে। সে তাড়াতাড়ি ক্যাপ্টেনের কাছে যায় আর বলে শিপ থামাতে, কিন্তু ক্যাপ্টেন শিপ থামায় না। এইসুনকে কাঁদতে দেখে ওর মা আর মায়ের সব বন্ধুরাও কেঁদে ফেলে। তখন সবাই দেখতে পায় গোয়ানসিক হঠাৎ করে সাগরে ঝাঁপ দেয়। এক মুহূর্তের জন্য সবাই মনে করতে থাকে গোয়ানসিক হয়তো মরেই গেছে, কিন্তু তারপর দেখা যায় সে সাঁতার কেটে এইসুনের দিকে আসছে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। গোয়ানসিক এসে এইসুনকে জড়িয়ে ধরে আর দুজন একসাথে কেটে ফেলে। এই সময় আমরা দেখি গোয়ানসিকে বোন একটা অদ্ভুত মুখ বানায়, যেটা সে 1993 সালেও করেছিল। এর মানে সাঙ্গিলকে তখন সে আর বিয়ে করেনি। আর এই মেয়েটা ছিল এইসুনের মার ভাসুরের বউ, মানে ওর নাম ইয়ং। ইয়ং তখন একটু নেশা করে গামিয়ংকে বলে, জানিস একটা গোপন কথা, তোর মা বাবা যখন ছোট ছিল তখন পালিয়ে গিয়েছিল। তারা পুরো সমুদ্র আর সমুদ্রের দেবতাদেরকেও নাচিয়ে ফেলেছিল। এইসুন তখন বলে, আমি পালিয়ে যাইনি, বরং তোর মাই পালিয়ে গিয়েছিল। ইয়ং বলে, আসল মজা তো বুসানের গল্পে, জানিস ওদের ধরাও পড়েছিল পালিয়ে যাওয়ার 2 দিন পর। আর সবথেকে মজার বিষয় হলো বিয়ের 8 মাসের মাথায় তোর জন্ম হয়। অর্থাৎ যেদিন তারা দুজন পালিয়ে গিয়েছিল সেদিনই তাদের দুজনের মাঝখানে কিছু হয়েছিল। তখনই গোয়ানসিক আসে আর ইয়ংকে একটা লাথি মারে আর বলে, অনেক হয়েছে, এখন বাড়ি যাও। এরপর সিন আবার বাসতে চলে যায়, যেখানে দেখা যায় গোয়ানসিকের কোলে ওর ছোট্ট বাচ্চা আর এইসুন ওদের ছবি তুলছে। এইসুন তখন তার মেয়ে গামিয়ংকে কোলে নিয়ে বলে, এখন আর কলেজে গিয়ে কি করব? আমার তো পুরো জগৎটাই এই ছোট্ট রুমটায় আটকে গেছে। তখন সে রেডিওতে এশিয়ান গেমস নিয়ে কিছু শোনে। সে গোয়ানসিকে জিজ্ঞেস করে, তুমি কি মন খারাপ করে আছো কারণ তুমি গোল্ড মেডেল জিততে পারোনি? গোয়ানসিক বলে, আমাকে গোল্ড মেডেল দিয়ে কি হবে, আমার কাছে তো গামিয়ং আছে, ওটাই এখন আমার পুরো দুনিয়া। এরপর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার শোনায়। গামিয়ং এর মা 18 বছর বয়সে মা হয়ে নিজের সব স্বপ্ন ভুলে গিয়েছিল, আর ওর বাবা 19 বছর বয়সে গোল্ড মেডেলিস্ট না হয়ে বাবা হয়ে গিয়েছিল। ওরা তখনও স্বপ্ন দেখে যাচ্ছিল, কিন্তু সেই স্বপ্নও খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে, আর সেটা ওদের নিজের হাত দিয়েই হবে। এরপর দেখা যায় সেদিন গোয়ানসিক যখন সকালে বুসানে ঘুরতে বেরোয়, সে আবার সেই জুয়েলারি শপে যায় যেটাতে আগেও গিয়েছিল। ও দোকানের মালিককে নিজের জন্মদিনে পাওয়া রিংটা দিয়ে বলে, আমি এইটার বদলে ইসুনকে একটা ভালো রিং দিতে চাই। দোকানের ওনার তো শুরুতে মানা করে দেয়, কিন্তু গোয়ানসিকের মুখ দেখে শেষমেশ সে রাজি হয়ে যায়। এরপর আমরা সেই রিংটা এইসুনের আঙ্গুলে দেখি। এইসুন আর গোয়ানসিক তখন এইসুনের ওয়েডিং ড্রেস দেখছিল। গোয়ানসিকের মা তখন বলে, তোমরা কি বিয়েতে যাচ্ছ নাকি কোনো ফ্যাশন শো করতে? এইসব কেনাকাটার কাহিনী তাড়াতাড়ি শেষ করো। গোয়ানসিক তখন এইসুনকে বলে, তুমি যা খুশি যা ভালো লাগে সেটাই নাও, আমি আছি তোমার পাশে। এইসুন তখন বলে, এই হেডপিসটা পরবো, কিন্তু চুল খোলা রাখবো, কেমন লাগবে বলো তো? গোয়ানসিক বলে, এমন কিছু করো না যাতে পরে গিয়ে আফসোস করতে হয়। এইসুন বলে, তুমি আবার ফ্যাশন কবে থেকে বুঝতে শুরু করলে? এরপর বর্তমানে গামিয়ং ওদের বিয়ে ছবি দেখে মাকে জিজ্ঞেস করে, মা এই হেডটা কি বাবা জোর করে তোমাকে পরিয়েছিল? অর্থাৎ গামিয়ং এর কাছেও এই টুপিটা অনেক অদ্ভুত লেগেছে। যাই হোক, আর এখানেই এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 এর শুরুতে এইসুনকে এক মন্দিরে প্রণাম করতে দেখা যায়। গরমে একেবারে অবস্থা খারাপ। মন্দিরে এক লোক গোয়ানসিকের মাকে বলে, 108 বার তো অনেক হয়ে যায়, এখন একটু বিশ্রাম করতে দিন ওকে। গোয়ানসিকের মা বলে, যদি 108 প্রণামে কিছু হতো তাহলে এতদিনে একটা ছেলে পেয়ে যেতাম। 5 বছর কেটে গেল, কিছুই হয়নি। এটা শুনে সেই নানটা বলে, আপনি তো আসলেই খুব নিষ্ঠুর, ওর একটা মেয়ে তো আছেই। গোয়ানসিকের মা বলে, সেটাও তো কিছু করে না, শুধু ফ্রিতে খায়, এমনকি বিয়ের সময় একটা চামচও আনেনি ওদের বাড়ি থেকে। তখনই গোয়ানসিকের দাদি বলে, আর তোমার বাড়ি থেকেও তো বিয়ের সময় কোনো কিছু আসেনি।
এরপর বাড়িতে ফিরে দাদি এইসুনের দিকে রেড বিনস ছুঁড়ে মারে, কারণ ওনার মনে হয় এইসুনের ওপর এইসুনের মায়ের ভূত আছে। গোয়ানসিকের মা বলে যদি ওকে দিয়ে 3000 প্রণাম করাই তাহলে তো ও বাড়িতে কোনো কাজই করতে পারবে না। সে বলে ও তো এমনিতেই অলস, কিন্তু রাতে গিয়ে যদি আমার ছেলে গোয়ানসিককে সব বলে দেয় যে আমরা তাকে আজকে দিয়ে কি কি করিয়েছি, তাহলে কিন্তু একদমই ঠিক হবে না এইসুন তোমার সাথে। গোয়ানসিকের মা আরো বলে ও তোমার পাশে দাঁড়াবে ঠিকই, কিন্তু নিজের মায়ের নামে কিছু শুনতে পারবে না, তাই তুমি শুধু শুধু মা ছেলের সম্পর্ক নষ্ট করার চেষ্টাও করো না। এইসুন বলে আমি কিছুই বলবো না। তারপর সে হেসে হেসে নিজে নিজে বলে লোকে তো বলে স্বামী বউয়ের প্রেমে পড়ে শ্বশুরবাড়ির টর্চারও সহ্য করে, কিন্তু আমার বেলায় উল্টোটা। এরপর সে রেগে গিয়ে একটা মূর্তির নাকে আঘাত করে আর গামেয়নকে নিয়ে পালাতে চায়। গোয়ানসিকের মা তখন চিৎকার করে ওর পিছনে দৌড়ায়। পরের দৃশ্যে দেখা যায় এসুন তার মায়ের বাড়িতে এসেছে আর ভাই বোনদের জন্য ব্যাগ গোছাচ্ছে। এসুনের সৎ বাবা আর তার ফ্যামিলি অন্য কোথাও শিফট হচ্ছিল, তাই সে নিজের ভাই বোনদের জিনিসপত্র প্যাক করছিল। জিনিস গোছাতে গোছাতে সে হঠাৎ মনে মনে নিজের মাকে ওই বাড়িতে দেখতে পায়, আর যেটা দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। ওদিকে গোয়ানসিকের দাদি আর মা এসুনের মার বন্ধুদের সঙ্গে সমুদ্রের পাশে আসে, সঙ্গে গামিয়নকে নিয়ে আসে যেন ও ডাইভিং শিখতে পারে। তখন এক লেডি জিজ্ঞেস করে তুমি কি এসুনকে জিজ্ঞেস করো ওকে এখানে নিয়ে এসেছো? গোয়ানসিকের মা বলে কেন জিজ্ঞেস করব, ও কি আমাদের বাড়ির মালকিন নাকি? দাদিও বলে আমরা তো শুধু যাই গামিয়ং যেন একদিন একটা ভালো ড্রাইভার হয়, যাতে সে নিজের সংসারের হাল নিজেই ধরতে পারে। অর্থনীতির যে অকাল যাচ্ছে, এই সময় নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তখন সেখানে থাকা এক মহিলা বলে আমরা যখনই ডাইভিং এ যাই তখন আল্লাহকে ডাকতে থাকি যেন নিরাপদে ফিরে আসতে পারি। এসুনের মা কখনোই চায়নি যে এসুন কখনো ডাইভিং করুক, তাই আমরা ভালোভাবেই জানি এসুনও কখনো চাইবে না যে ওর মেয়েও ড্রাইভার হোক। এই কথা শুনে গোয়ানসিকের দাদি রেগে গিয়ে সেই সব মহিলাদের ধুয়ে দেয় আর চলে যায়। গোয়ানসিকের মাও গমেয়নকে নিয়ে তার পিছনে যায়। অন্যদিকে মিনুওক এইসুনকে বলে এখনো তো 2 সপ্তাহ বাকি, তুমি এখনই ভাই বোনদের জিনিস কেন প্যাক করছো? ওদের তো হাত আছে, নিজেরাই করুক। তখন এইসুন বলে তুমি আমার ভাই বোনদের উপর কখনো কোনো অন্যায় করো না, ওদের ঠিকঠাক খেতে দিও, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মিনুওক হেসে বলে আমি তো ওদের বকাও দিতে পারি না। মা বলে জড়িয়ে ধরে আমি তো ওদের এত বছর ধরে পালছি, এখন ওরা আমার নিজের বাচ্চার মতো হয়ে গেছে, তাই তুমি টেনশন নিও না। মিনুক আরো বলে এই বাড়িতে এত বছর থাকার পর আমি বুঝি তুমি এই সব ঘরের কাজের জন্য বানাওনি, কিন্তু তোমার মনটা অনেক বড়। গোয়ানসিকের সঙ্গে সুখে থেকো, ও অনেক ভালো মানুষ। এইসন বলে গোয়ানসিকে চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার ভাই বোনদের ভালোভাবে দেখে রেখো। মিনুক বলে এখন থেকে ওরা আমার বাচ্চা, তুমি টেনশন নিও না। তখন এইসুন হেসে বলে মনে আছে একদিন তুমি 4টা আইসক্রিম এনেছিলে, আমার জন্য আইসক্রিম আনোনি, কিন্তু আজকে আমি 5টা ভুট্টা এনেছি। মিনুকও তখন মজা করে বলে তাহলে আইসক্রিমের বদলে তোমাকে এই সাইকেলটা দিলাম, এটা গমের জন্য একটা ছোট্ট গিফট। ওদিকে রাতে গোয়ানসিক যখন কাজ থেকে বাড়ি ফেরে তার মা রেগে গিয়ে বলে ও আবার ওই লোকদের জন্য ভুট্টা নিয়ে গেছে, আমি নিজেই গুনে দেখেছি, সব চুরি করে নিয়ে যাচ্ছে যাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। গোয়ানসিক তখন আর কি বলবে, সে মাছগুলো নামিয়ে বলে মা ওই ভুট্টার বদলে আমি এই দামি মাছগুলো এনেছি। তার মা বলে তুই তো শুধু ওর পক্ষেই কথা বলিস, আমার দিক দিয়ে একবার ভাব, সবসময় কি তুই ওর পাশেই থাকবি? তখন গোয়ানসিক বলে তাহলে তুমি বাবাকে বলো, উনি তো তোমার পাশে দাঁড়াবে। ঠিক তখন ইসুনও চলে আসে। সে নিজের সৎ বাবার বাড়ি থেকে একটা সাইকেল আর অনেকগুলো জিনিস নিয়ে আসে। সে বলে দেখো শুধু 5টা ভুট্টার বদলে ওরা আমাদের কত কিছু দিয়ে দিয়েছে। এরপর গোয়ানসিকের মা আর ইসুন মিলে সেই সব জিনিস চেক করতে থাকে। তখন তারা দেখে সেই ইয়েলো ড্রেসটাও আছে, যেটা পরে এক সময় ইসুন আর গোয়ানসিক পালিয়ে গিয়েছিল। গোয়ানসিকের মা সেটা দেখে বলে তুমি এটা আবার নিয়ে এসেছো কেন, আবার পালানোর প্ল্যান করছো নাকি? গোয়ানসিক চুপি চুপি সে ড্রেসটা তুলে নিয়ে পিছনে লুকিয়ে রাখে। তখন এইসুন বলে মিনিও খুব ভালোবেসে গমিয়ংকে এই সাইকেলটা দিয়েছে, চাইলে তো ও নিজেও আরেকটা বাচ্চার জন্য রেখে দিতে পারত। তখনই গোয়ানসিকের দাদি রেগে গিয়ে বলে এই সাইকেলটা ফেলে দাও, মেয়েরা সাইকেল চালায় না, আমার হাজবেন্ড বেঁচে থাকলে তোমাকে মেরে দিত। গোয়ানসিকের মা বলে আমি এটা কাবাড়িওয়ালাকে বেচে দিয়ে কিছু আরেকটা জিনিস নিয়ে আসবো। এই কথা শুনে এসুন খুব মন খারাপ করে ফেলে। তারপর সে গমিয়ংকে জিজ্ঞেস করে শুনেছি তুমি নাকি আজকে সমুদ্রের পাশে খেলতে গিয়েছিলে। এর আগে গমিয়ং তার মাকে কিছু বলতে পারে, দাদি তাকে ঘুম পাড়ানোর নাম করে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় গোয়ানসিক এসুনের সব বই পরিষ্কার করছিল। ঠিক তখন এসুন রুমে ঢুকে পড়ে। সারাদিন খাটাখাটির কারণে ওর পায়ে ব্যথা হচ্ছিল। গোয়ানসিক বলে তুমি অনেক ক্লান্ত তাই না, একটা
কথা বলো তো, তুমি আমাকে কিছু বলতেই দাও না কেন? এইসুন বলে, তুমি যদি আমার হয়ে কথা বলো তাহলে তারা আমাকে ঘৃণা করবে না, মেরেই ফেলবে। গোয়ানসিক বলে, তাহলে আমি কি করব? যদি আমাকে খারাপভাবেও ভাবুক। এইসুন তখন বলে, তোমার যদি কিছু বলারই হয় তাহলে নিজের মেয়ের জন্য বলো। আমি চাই গমিয়ং এই সাইকেলটা চালাক। ও যদি ওই সাইকেলটা চালাতে না শেখে তাহলে ওর পুরো জীবন আমার মতো কিচেনেই কেটে যাবে। আমি চাই গমিয়ং যা খুশি সেটা করুক, দুনিয়াকে শাসন করুক, আকাশ ছুঁয়ে ফেলুক। ও যেন শুধু খাবারের টেবিল সাজায় না, সে যেন সেটা উল্টে দেওয়ারও সাহস রাখে। এই শুনে কথা শুনে গোয়ানসিক আবেগে বলে, তুমি চাইলে তুমিও টেবিলটা উল্টে দিতে পারো, আমি নিজে হাতে সব পরিষ্কার করে দিব। এই কথা শুনে এসুন কেঁদে ফেলে আর গোয়ানসিককে বলে তাকে জড়িয়ে ধরতে। পরের দিন সকালে সূর্য ওঠার আগে এইসুন ঘুম থেকে ওঠে। উঠতেই গোয়ানসিকের দাদি ওর উপর লাল মুগ ডাল ছুঁড়ে মারে আর বলে, খেয়াল করে থেকো, যদি গোয়ানসিককে বলো আমি প্রতিদিন তোমার উপর ডাল ছুঁড়ে মারি তাহলে কিন্তু তোমার খবর আছে, কারণ যেসব বউ পরনিন্দা করে তারা নরকে যায়। এরপর সকালে নাস্তার সময় গোয়ানসিক গমিয়ংয়ের জন্য একটা নতুন সাইকেল নিয়ে আসে আর নিজের মাকে বলে, এইটা পুরো 2000 ওন দামের, কাবাড়িওয়ালাকে দেওয়ার আগে মনে রেখো। ওর এই কথা শুনে এইসুন খুব খুশি হয়ে যায়। তখন গমিয়ং নিজের বোলের মটরশুঁটি সব শেষ করে ফেলেছিল, সে আরও খেতে চায়। আর এইসুনের বোলেও তখন কিছুই ছিল না। গোয়ানসিক তখন নিজের টেবিল থেকে উঠে এইসুনের টেবিলের পাশে গিয়ে বসে আর নিজের বোলের মটরশুঁটি সব এইসুন আর গমিয়ংয়ের বোলের মধ্যে ঢেলে দেয়। তারপর সে বলে, আজ থেকে আমি এই টেবিলেই বসে খাওয়া দাওয়া করব। এরপর দেখা যায় গোয়ানসিক যখন কাজে বেরোয় তখন এইসুন কিচেন থেকে তাকে হাসি মুখে বিদায় জানায়। এই সময় এইসুনের মেয়ে গমিয়ং ভয়েস ওভারে বলে, আমার মা তার পুরো যৌবন এই কিচেনে কাটিয়ে দিয়েছে, সব সময় হাসি মুখে। এরপর আবার দৃশ্য চলে যায় 1994 সালের দিকে, যেখানে এইসুন গমিয়ং এর সঙ্গে দেখা করতে সিওলে এসেছে। সে তখন গমিয়ং এর বাড়ি পরিষ্কার করছিল আর পরিষ্কার করতে করতে এইসুন গমিয়ং এর অনেকগুলো জুতো খুঁজে পায়। তখন সে বলে, এই এতগুলো জুতো দিয়ে কি করবি? ওদিকে গমিয়ং তখন নিজের রুমে বসে বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল। সে তার বয়ফ্রেন্ডকে বলছিল, তুমি আর তোমার মা বুঝো, তোমার মা তো ঘরের গাছ পছন্দ করে, বনের না। এরপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন গমিয়ং তার বয়ফ্রেন্ড ইয়ংবং এর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ইয়ংবং এর মা বলেছিল, তোমার বাবা মা নিশ্চয়ই খুব খুশি তুমি ইয়ংবংকে ডেট করছো। গমিয়ং বলে, হ্যাঁ তারা খুশি। তখন সেই আন্টিটা বলে, কে খুশি হবে না বলো তো, শুনেছি তোমার নতুন চাকরি হয়েছে। গমিয়ং বলে, হ্যাঁ, আমার সিনিয়ররা আমাকে অনেক প্রশংসা করেছে, বলে আমি নাকি খুব ভালো কাজ করি আর তাড়াতাড়ি আরো প্রমোশন পাবো। তখন ইয়ংবং এর মা বলে, তুমি তাহলে ভবিষ্যতে চাকরি চালিয়ে যাবে? গমিয়ং বলে, হ্যাঁ, আমার আর ইয়ংবং এর এই নিয়ে আগেই কথা হয়েছে, আমি আমার ক্যারিয়ার চালিয়ে যাব। এই কথা শুনে ইয়ংবং এর মা একটু টোন চেঞ্জ করে বলে, এই না হয় চাকরি করতে করতে তোমার মধ্যে অ্যাটিটিউড এসে গেছে, টাকা পয়সা হাতে পেলে তো শো অফ করারও ইচ্ছা বেড়ে যাবে। আজকাল ট্রেন্ড হয়ে গেছে, গরিব মেয়েরা একটা বড়লোক বয়ফ্রেন্ড ধরে তার সাথে মিশে নিজেকেও বড়লোক দেখাতে চায়। তুমি আবার আমার এইসব কথা কোনো কিছু মনে করছো না তো? সত্যি করে বলো তো, তুমি কি পরবর্তীতে ম্যানেজার হতে চাও? এদিকে তুমি হতে চলেছো আমাদের ফ্যামিলির হবু ভাইস প্রেসিডেন্টের বউ, অর্থাৎ ইয়ংবং আমার সব থেকে ভালো আর কাবিল ছেলে। তোমার কি মনে হয় না বাইরে চাকরি না করে ওকে সাপোর্ট করাই তোমার উচিত? গমিয়ং এইসব কথা শুনে ঠান্ডা মাথায় বলে, সরি, কিন্তু আমিও ইয়ংবং এর মতোই কাবিল। আমি আমার পরিবারের সবচেয়ে বড়, আমার টাকায় আমি আমার মা বাবার খেয়াল রাখতে চাই। আমি ম্যানেজার হতে চাই, তারপর সুপারভাইজার, তারপর সিইও, আর এতে লজ্জার কিছু নেই। তখন ইয়ংবং এর মা বলে, একটা মেয়ে যদি সংসার আলোকিত করে রাখতে চায় তাহলে তার সুন্দর আর ঘরোয়া হওয়াটা অনেক জরুরি। আর এই সব কথায় বর্তমানে ফোনে গমিয়ং তার বয়ফ্রেন্ড ইয়ংবংকে বলছিল, আর শেষে এসে এইটা বলে ফোন কেটে রেখে দেয় যে আমি মরে যাইনি তোমার সঙ্গে বিয়ে করতে। তারপর সে রুম থেকে বের হয়ে আসে, জানালাটা খোলা দেখে সেটা বন্ধ করতে চায়, কিন্তু জানালাটা বন্ধ হচ্ছিল না। এতে সে বেশ বিরক্ত হয়ে যায়। এইসুন তখন আবার বলে, তুই কি পুরো স্যালারি শুধু জুতোতেই উড়িয়ে দিস? এগুলো সব টাকার অপচয়। গমিয়ং তখন উত্তর দেয়, টাকার অভাব মানুষকে লোভী বানিয়ে ফেলে। ছোটবেলা থেকে আমরা গরিবই দেখেছি, তাই এখন আমি কিনছি। সব সময় ছোট ছোট জিনিসের জন্য হাহাকার করতে হতো, তাই এখন থেকে আর আটকাই না নিজেকে, যা ইচ্ছে হয় তাই কিনে ফেলি। এইসুন শান্তভাবে বলে, তাই বলে আমাদের শখ পূরণ না করে তোর শখ পূরণ করেছি এমন না, আমরা সবসময় আমাদের সাধ্যের বাইরে গিয়ে তোর জন্য করেছি। গমিয়ং হঠাৎ করে জোরে বলে ওঠে, মিথ্যা বলো না, আর এখন হঠাৎ করে এইসব এক্সপ্লেনেশন কেন দিচ্ছ? এই বলেই সে আবার হঠাৎ করে চুপ হয়ে যায়।
এইসুন তখন জিজ্ঞেস করে অফিসে কিছু হয়েছে নাকি, কদিন ছুটি নিয়ে বিশ্রাম নে। গমিয়ং আবার তাড়া করে বলে আপনি কখনো অফিসে কাজ করেছেন তাহলে জানতেন ছুটি এত সহজে পাওয়া যায় না। তখন এইসুন বলে যদি এতই সমস্যা হয় তাহলে চাকরিটা ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলো না। এই কথা শুনে গমিয়ং যেন আরো রেগে যায়। সে বলে আপনি চান আমি আপনার মতো বাঁচি, একটা গরিব পরিবারে বিয়ে করে 1 টাকার জন্য হাহাকার করি। এই কথা বলার সাথে সাথে গমিয়ং নিজেই খুব খারাপ অনুভব করে, কারণ সে তার সব ফ্রাস্ট্রেশন তার মার উপর ঝেড়েছে, সেই মা যে তার জন্য কত কিছু করেছে। এইসুন তখন শান্তভাবে বলে একটা কথা বলি, আমার জীবনে আনন্দ ছিল, আমি নিজেও বাইরের দুনিয়া দেখেছি, অনেক আনন্দের সময় কাটিয়েছি। তুমি আমার মতো জীবন জিও না ঠিক আছে, কিন্তু আমার জীবনকে খারাপ বলার কোনো অধিকার তোমার নেই। আমি আমার জীবন নিয়ে অনেক সুখী। এরপর সিন আবার চলে যায় সেই পাস্টে। গুয়ানসিক তখন গমিয়ং এর জন্য প্রচুর পরিমাণে মটর নিয়ে বাড়ি ফিরছিল। ওদিকে এসুন তখন রান্নাঘরে কাজ করছিল। ঠিক তখনই গুয়ানসিকের দাদিমা এসে বলে চলো আমার সঙ্গে গমিয়ংকে নিয়ে চলো, আশীর্বাদ দিই। এসুন তখন তার সঙ্গে রুমের দিকে যায়, গিয়ে দেখে তারা গমিয়ংকে ড্রাইভার বানানোর জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি পরিবারে একজন ড্রাইভার থাকে তাহলে সেই পরিবারকে বাঁচাবে, কারো উপর নির্ভর করতে হবে না। এইসুন এইসব দেখে পুরো হতবাক হয়ে যায়। সে রুমে ঢুকে যায় আর রিচুয়ালের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় আর কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে এটা আমার মেয়ে, কোনো রাস্তার কুকুর না, ভাবারও চেষ্টা করো না যে ও কখনো ড্রাইভার হবে। সে রেগে গিয়ে গমিয়ং এর হাত ধরে নিয়ে যেতে চায়, কিন্তু গোয়ানসিকের মা তাকে আটকায়। তখন এইসুন বলে আমার মায়ের ফুসফুস নষ্ট হয়ে গিয়েছিল, মরার আগে বলেছিল কখনো ড্রাইভার হবি না আর কারো চাকরানিও খাটবি না, কিন্তু আমি আমার মায়ের কথা শুনিনি, তাও চাকরানি হয়েছি। কিন্তু আমার মেয়ে, সে কারো গোলাম হবে না, সে আমার জীবন বাঁচবে না। এইসব বলে সে চলে যেতে চায়, কিন্তু গোয়ানসিকের মা তখন গমিয়ংকে জোর করে টেনে নিতে চায় আর বলে তুই যেদিকে খুশি চলে যা, কিন্তু এই পরিবারের জন্মানো মেয়েকে এখানে রেখে যা। এইসুন গমিয়ংকে ছিনিয়ে নিয়ে বলে ও আমার মেয়ে, যদি পরিবারে একটা ড্রাইভার যায় তাহলে নিজের মেয়েকে বানাও। এই কথা শুনে গোয়ানসিকের মা এইসুনকে একটা জোরে চড় মারে আর বলে তোর এত সাহস, আমার সঙ্গে এভাবে কথা বলছিস, আর আমার মেয়েকে নিয়ে কথা বলার সাহস কোথা থেকে এলো, মানে নিজের মেয়ে আর অন্যের মেয়ে চাকরানি। যাই হোক, গোয়ানসিকের দাদিমাও তখন এইসুনের উপর লাল রঙের বিন ছুড়ে দিয়ে বলে আমি তো আগেই বলেছিলাম ওর উপর ওর মায়ের ছায়া আছে। তারা দুজন মিলে এইসুনকে অপমান করতে থাকে, আর ঠিক তখনই গোয়ানসিক এসে তাদের কথাগুলো শুনে ফেলে। তাকে দেখেই গোয়ানসিকের মা মিথ্যে বলতে শুরু করে, এই মেয়েটা আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, বলছে গমিয়ং একমাত্র ওরই মেয়ে। গোয়ানসিকের দাদিমাও তখন এইসুনকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন গোয়ানসিক দুজনকে বলে এইসুন আমার বউ, আমি ওকে বিয়ে করেছি, ও তোমাদের বৌমা না, আর আজ থেকে তোমার ওর মুখও দেখতে পারবে না, কারণ আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি তাকে আর এই বাড়িতে রাখবো না। এই কথা বলে সে গমিয়ংকে কুলে তোলে, এইসুনের হাত ধরে সবকিছু ছেড়ে চিরতরে বের হয়ে আসে। সিন শিফট হয় 1994 সালে। এইসুন গমিয়ং এর জুতো পরেছিল, তখন সে বলে তুমি এই জুতো পরো না কেন? গমিয়ং বলে এটা তোমার পায়ে অনেক ভালো লাগছে, আর তুমি কোনো ধনী লোককে বিয়ে করনি কেন, তাহলে ভালো ভালো জামা আর জুতো পরতে পারতে। এইসুন একটা হাসি দিয়ে বলে যদি কেউ আমাকে অতীতে ফিরে নিয়ে গিয়ে এই ধনী কাউকে বিয়ে করতে বলতো তাহলে আমি আবারও তোমার বাবাকেই চুজ করতাম। ঠিক তখনই গোয়ানসিক আসে বাসায় আর সাথে করে নিয়ে আসে মটর, যেটা তার মেয়ের অনেক পছন্দ। সিন ফিরে যায় আবারও পিছনে। গোয়ানসিক আর এইসুন একসাথে একটা ছোট ভাড়া বাসায় থাকে। ওদের তিনজন, এইসুন, গোয়ানসিক আর গমিয়ং একসাথে খাচ্ছিল, যেটা এইসুনের মায়ের ড্রাইভিং বন্ধুরা এনে দিয়েছিল। এই সময় বাড়িওয়ালা দরজায় আসে। তাদের গলা শুনে গোয়ানসিক বেরিয়ে গিয়ে বলে আমি নতুন একটা মাছ ধরার কাজ খুঁজছি, পেলেই ভাড়া টাকা দিয়ে দিব। এইসুনও বলে আমি ফ্রি হলেই আপনার দোকান সামলাবো। তখন বাড়িওয়ালা এসে বলে তোমরা কি মজা করছো, তোমরা জানো না কেউ এসে আমাদের 3 মাসের ভাড়া দিয়ে গেছে। এইসুন অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যি, আমাদের ভাড়া কে দিল? বাড়িওয়ালা সময় মতো ভাড়া দেওয়ার জন্য কিছু খাবার আর একটা কাগজ দিয়ে যায়, তাতে লেখা ছিল ভাড়া দেওয়া ব্যক্তির নাম। রাতে গোয়ানসিক আর এইসুন সেই কাগজটা নিয়ে বসে থাকে আর ভাবে এই মানুষটাকে। এইসুন তখন গোয়ানসিকে সন্দেহ করে জিজ্ঞেস করে এই হুইজং নামে মেয়েটাকে। এইসুন ভাবছিল গোয়ানসিকের হয়তো কারোর সাথে সম্পর্ক আছে, আর সেই মেয়েই তাদের বাসা ভাড়া দিয়েছে। গোয়ানসিং তখন হেসে বলে আমি কিভাবে জানবো এই মেয়েটাকে, 10 বছর বয়স থেকে তো তোমার আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছি। এরপর কয়েকদিন কেটে যায়, এইসুন আবার প্রেগনেন্ট হয়ে পড়ে। এইসুনের মায়ের বন্ধুরা সবাই ওকে দেখতে আসে। তারা বলে যখন থেকে ও নিজের শ্বশুরবাড়ি ছেড়েছে তখন থেকে অনেক বেশি খুশি আছে।
তাদের মধ্যে থেকে একজন জং বলে, তুমি জানো গোয়ানসিক এখন কোথায় কাজ করে, কার জন্য কাজ করে? ঠিক তখনই গোয়ানসিক আসে, হাতে ব্যান্ডেজ বাঁধা। এইসুন কেঁদে গিয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে চোট লাগার সময় আসতে হতো, এখন তো ভালোভাবে বলতে পারছি না আঙ্গুল ঠিক হবে কিনা। বাইরে বেরিয়ে এসে এইসুন রেগে বলে, পাগল নাকি, যখন চোট লাগলো তখনই বোট ঘাটে আনতে পারতে, এই মাছ ধরার এত শখ যে নিজের আঙুলই কেটে ফেললে। বাড়ি ফিরে এইসুনের মায়ের এক বন্ধু চংশু আন্টি এসে বলে, সমুদ্রের ওই পাশে সোগিলের ফ্যামিলির দখল, ডোংরি এলাকায় মাছ ধরতে হলে ওদের অধীনে কাজ করতে হয়। এইসুন কাঁদতে কাঁদতে বলে, তাই ওদের জন্য কাজ করছে সে। আসলে গোয়ানসিক সঙ্গিলের আন্ডারে কাজ করছে, আর এই ব্যাপারটা গোয়ানসিক এইসুনকে জানায়নি, কারণ এটা জানলে এইসুন তার জন্য অনেক কষ্ট পাবে আর চিন্তা করবে। চুংসু আন্টি বলে, তুমি ওকে বুঝতে দিও না যে তুমি জেনে গেছো, ও ছোট হলেও নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। প্রতিদিন গোয়ানসিক এত ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যে খাওয়া পর্যন্ত না করেই ঘুমিয়ে পড়ে। একদিন ইসুন দেখে যে তার গলায় ব্যান্ডেজ বাঁধা। সে তখন ওর হাত পা দেখে সেখানে চোটের দাগ। গোয়ানসিক আবার ভোর হওয়ার আগেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এইসুন আর গমিয়ং বারান্দা থেকে দাঁড়িয়ে তাকে বাই জানায়। আর এই ছোট ছোট মুহূর্তগুলোতে ওদের জীবন অনেক আনন্দে ছিল। একদিন এসুন যায় সাংইউলের বউ ইয়ংরানের সাথে দেখা করতে। ইয়ংরান এসুনকে জিজ্ঞেস করে, এখন গোয়ানসিকের আঙুল কেমন আছে? জানো, সেদিন আমি আমার হাজবেন্ডের উপর খুব রেগে গেছিলাম। গোয়ানসিকের যখন সে জখম হয়েছিল তখনই বোট ঘুরিয়ে আনা উচিত ছিল। মাছ তো আর মানুষের থেকে দামি হতে পারে না। এমনকি মিস্টার পার্ক আর মিস্টার কিমও বলেছিল সেদিন বোট ফিরিয়ে আনতে, কিন্তু সেদিন মাছগুলো একটু বেশি ধরা পড়ছিল, তাই একটু লোভ করে সেখানেই থেকে যাওয়া হয়। কিন্তু গোয়ানসিকের সাহসে তারিফ করতে হবে, সে পুরো রাত একটানা কাজ করেছে ওই অবস্থাতে। এইসব কথা শুনে এইসুন একদম আবেগে ভেঙে পড়ে। তার মানে হলো গোয়ানসিক এত ব্যথা পাওয়ার পরও ক্যাপ্টেন সেদিন বোট ফিরিয়ে আনেননি। গোয়ানসিক এখন নিজের হাতটাও ভালোভাবে খুলতে পারে না, সে প্রতি রাতেই কষ্টে কাতরাতে থাকে। ইয়ংরান বলে, আমি আমার হাজবেন্ডকে অনেক অনুরোধ করেছিলাম যেন সে তোমার হাজবেন্ডকে মারা বন্ধ করে। ওদিকে সাংইও গোয়ানসিককে বলে, তোর কি আমাকে যেতে অনেক ভালো লাগে? প্রতিদিন সবার আগে কেন চলে যাস? গোয়ানসিক সবার আগে বের হয়ে পড়ে এসুনের সাথে সময় কাটানোর জন্য, আর এই বিষয়টার জন্যই সাংইওর সব থেকে বেশি যেতে থাকে গোয়ানসিকের সাথে। যাই হোক, গোয়ানসিক কিছু না বলে বেরিয়ে যাচ্ছিল, তখন সাংইও তাকে আটকে বোটে চাবি দিয়ে বলে, আজ তুই এখানে থেকে বোট চালাবি, আমার আজ ড্রিঙ্ক করার মুড হয়েছে। একজন লোক পাশ থেকে বলে, ক্যাপ্টেন, আপনি তো গোয়ানসিককে খুবই ভালোবাসেন, ওকে তো বাড়ি যাওয়ারই সুযোগ দেন না। আপনার তো বাড়ি একদম কাছেই, আপনি নিজেই যেতে পারতেন। সাংয়েন রেগে চিৎকার করে, বকবক বন্ধ করো, যতক্ষণ ক্যাপ্টেন বোটে থাকবে কেউ নামতে পারবে না, বুঝেছো? তখন গোয়ানসিক বলে, আমি বোট চালাবো না, এই বলে সে নেমে যেতে চায়। ওদিকে ইয়ংরান সাংইয়েলের পক্ষ নিয়ে এসুনকে বোঝাতে চায়। সে বলে, সাংইয়েল একটু রাগী, কিন্তু মনের দিক দিয়ে সে খারাপ না। এসুন তখন বলে, আপনি আপনার হাজবেন্ডের পক্ষ নেওয়া বন্ধ করেন, জীবন যতই কঠিন হোক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। এ কথা বলে এসুন চলে যায়। ওদিকে সাংইয়েল আবার গোয়ানসিককে আটকায়, তুই এত তাড়াহুড়ো করে বাড়ি যেতে চাস কেন? তার হাত থেকে মাছগুলো কেড়ে নেয়। আমি যদি বলি তুই থাকবি তাহলে থাকতেই হবে, তোর বউ কি পড়ি নাকি যে ওকে ছাড়া তুই থাকতে পারিস না? গোয়ানসিক জবাবে বলে, হ্যাঁ, আমি ওকে দেখতে মরছি। সাংইউল তখন মজা করে বলে, পাগল, ভালোবাসা দিয়ে পেট ভরে না। তখন গোয়ানসিক বলে, আপনি কেন বাড়ি যেতে চান না? আপনার বউ বুঝি আপনাকে পাত্তা দেয় না? এই কথা শুনে সাংইউল একদম খেপে যায় আর গোয়ানসিককে কিক মারে। ঠিক তখনই এসুন দৌড়ে আসে আর দূর থেকেই সামুয়েলকে গালি দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা। আর গোয়ানসিক তখন ভাবে, না জানি কতবার এসুন এমন করে এসেছে আমাকে বাঁচাতে, আর লোকেরা যা খুশি তখন তাই বলেছে। এসুন রেগে গিয়ে বলে, আমার হাজবেন্ড আর এখানে কাজ করবে না। এই বলে সে গোয়ানসিকের হাত ধরে নিয়ে যেতে থাকে। সঙ্গেল তখনই পেছন থেকে বাজে কথা বলতে থাকে। তখন এসুন আবার দৌড়ে ফিরে এসে সাঙ্গেলকে একটা জোরে লাথি মেরে বলে, এই নে, লাথি কাজ কথা দিয়ে হয় না। তোর মতো নিকৃষ্ট লোক আমি জীবনেও দেখিনি। আমরা তো খুশি যে তোকে ছাড়া বাঁচতে পারছি। পথে যাওয়ার সময় গোয়ানসিক মজা করে বলে, তুমি মেয়ে না, একদম বুলেট ট্রেন। এইসুন তখনও কাঁদছিল। তারা দুজনে একে অপরের হাত ধরে বাড়ির দিকে হাঁটছিল, ঠিক যেমন 1994 সালেও তারা একইভাবে হাত ধরে হেঁটে যাচ্ছিল। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের সবার রিকোয়েস্টে আমি এখন থেকে প্রত্যেকটা পর্ব খুব ডিটেলসে এক্সপ্লেন করছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।